এবং একটা দল থেকে আসলে কোনো নারী প্রার্থীই নাই। প্রকাশ্যে কোনো একটা স্পন্সরের কোম্পানিকে নিয়ে এসে যে মাদকের প্রমোশনটা করাচ্ছিল, যে একটা বিশ্ববিদ্যালয়ের ভিপি কিভাবে মেয়ে হতে পারে, ছেলেদের হল সারা রাত খোলা রেখে মেয়েদের হল বন্ধ রেখে, এটা কোন ধরনের দ্বিচারিতা আমাদের কাছে মনে হয়। ইভেন আপনি ডাকসুর অন্যান্য প্রোগ্রামগুলো দেখবেন, এখানে কিন্তু এক ধরনের সমন্বয়হীনতা আছে। নারীদের সাথে বিভিন্ন ধরনের বৈষম্য শিকার হতে হচ্ছে। 1 বছর পরে দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক ধরনের বৈষম্য হতে হচ্ছে। অল্প সংখ্যক যেটা হয়েছে সেটার বিচার কতটুকু হয়েছে সেটা আমার জানতে চাই। যারাই আসলে ফ্রন্ট লাইনে আসতে চাচ্ছে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে পিছনের দিকে ঠেলানো হচ্ছে। চর্চার স্টুডিওতে আজ আমাদের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা। হেমা, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা বিশেষত আপনার বিশ্ববিদ্যালয়ের রাজনীতির যে অঙ্গনটা, রাজনীতির অঙ্গন নিয়ে নানা ধরনের ভাষ্য ইদানিং সামনে আসছে। এর মধ্যে একটা খুবই ইন্টারেস্টিং, আমি একদম শুরুতে যেই জায়গাটাতে যেতে চাইবো সেটা হচ্ছে জিমনেশিয়ামের মাঠে একটা প্রোগ্রাম হয়েছে, খুবই কৌতূহলোদ্দীপক একটা প্রোগ্রাম। সেটা হচ্ছে প্রশাসন পোড়া ও বারবিকিউ সন্ধ্যা। এইটার সঙ্গে আপনি কানেক্টেড ছিলেন, আরও অনেকে ছিল, যাদের কেউ কেউ হচ্ছে হল সংসদের মেম্বার বা এরকম হল সংসদের নেতৃস্থানীয় লোকেরা ছিলেন। এটার কারণটা কি? আপনার কেন এটা করলেন কেন? এটা আসলে সপ্তাহখানিক আগ থেকেই আমাদের কমন একটা গ্রুপ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ 1 এবং 2। তো সেখানে একটা আপু একটা পোস্ট করেছিলেন। উনি সন্ধ্যা 5টার পরে যখন সেন্ট্রাল ফিল্ডে হাঁটতে গিয়েছিলেন, উনার খুব খারাপ লাগছিল। তো উনি আসলে একটু ফ্রি নর্মাল ভালো বাতাস খাওয়ার জন্যই বা হাঁটতে যাওয়ার জন্যই সেন্ট্রাল ফিল্ডে গিয়েছিলেন আর কি। তো উনি যখন ঢুকতে যান, ওখানকার সেন্ট্রাল ফিল্ডের গেটে যে দারোয়ান আছে উনি তাকে বাধা প্রদান করে এবং ওনাকে বলা হয় যে 5টার পরে তো আসলে মেয়েদের ঢোকা নিষেধ, আপনি যেতে পারবেন না। তো আপুটা আসলে ওই দিনই সন্ধ্যাবেলায় একটা লম্বা একটা ফেসবুকে পোস্ট শেয়ার করে, সেটা আমি দেখেছি। সেটা আবার যে আপুটা পোস্ট করেছে সে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের রুমমেট। তো সেই জায়গা থেকে ওই পোস্টটা দেখেছি এবং অনেকে আমাকে স্ক্রিনশটটা পাঠিয়েছে। যেহেতু একটা কাজের জায়গায় আছি, দায়িত্বশীল জায়গায় আছি, অনেকেই আমাকে জানতে চেয়েছে। তো এখানে ওই দারোয়ান আরেকটা বলেছিল কথা, সেটা হচ্ছে প্রশাসন এবং ডাকসু থেকে মানা করা হয়েছে যে 5টার পরে মেয়েদেরকে ওই জায়গায় ঢুকতে দেওয়া হবে না। তো স্বাভাবিকভাবে মানুষ আমাকেও প্রশ্ন করা শুরু করেছে। তো এই ঘটনার পরপরই আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার ওনার সাথে কথা বলি এবং সেন্ট্রাল ফিল্ডের যে পরিচালক ওনার সাথেও আমি কথা বলি। তো ওনাদের সাথে কথা বলার পরে প্রক্টর স্যার আমাকে যেটা বলেছিলেন, রুলস কোনো ধরনের কোনো কিছু চেঞ্জ করা হয়নি, পূর্বের মতো রুলস ছিল এবং এটা কোনো ধরনের আর কি মানে বাধা দেওয়ার বিষয়টা ঠিক না বা ওরকম কোনো ধরনের বিশ্ববিদ্যালয় থেকে বিধিবদ্ধ না। হ্যাঁ বিধিবদ্ধ না। তো এরপরে আমি যখন পরিচালককে ফোন দিই শারীরিক শিক্ষা কেন্দ্রের, তো তিনি আমাকে কিছু বিষয় বলেছেন। ওইখানে লিখিতভাবে বাধা নাই, কিন্তু কিছু ইনসিডেন্ট ওখানে ঘটে। তার মধ্যে একটা ইস্যু, সেটা হচ্ছে মেয়ে এবং ছেলে ওইখানে গিয়ে অন্ধকার জায়গায় বসে থাকে বা স্বাভাবিকভাবে যেটা একটু স্পষ্ট ভাষায় বলতে গেলে ওইখানে ওরা প্রেম করতে যায়, ডেট করতে যায়, এই ধরনের একটা অভিযোগ। এবং আরেকটা অভিযোগ, ওইখানে অন্ধকারে যে জায়গাগুলো আছে সেখানে অনেকেই মাদক সেবন করে থাকে বা ওনারা আমাকে বলেছিলেন 4-5 জনকে ওনারা মাদক খেয়েছে বা এরকম একটা জড়িত ছিল, এরকম একটা প্রমাণ ওনাদের কাছে আছে। তো এই দুইটা অভিযোগ বেসিক্যালি ছিল। আমি যখন জানতে চেয়েছি কোনো রুলস আছে কিনা, তো এরপরে উনি বললেন কোনো রুলস নেই, কিন্তু এই ইস্যুগুলোর কারণে মেয়েদেরকে রেস্ট্রিক্টেড করা হয়েছে, ছেলেদেরকে নয়, ছেলেদেরকে নয়, শুধুমাত্র মেয়েদেরকে। এবং ইন্টারেস্টলি আমি তখন প্রশ্ন করলাম যে এই ইস্যুগুলোর জন্য মেয়েদেরকে রেস্ট্রিক্টেড করাটাই কি আসলে সমাধান কিনা। তো আপনারা যেটা বলছেন অন্ধকারে গিয়ে বসে থাকে, তারপর আমি ওনাকে জিজ্ঞেস করেছি আপনাদের সেন্ট্রাল ফিল্ডে আলোর কোনো পর্যাপ্ততা আছে কি না এরকম। উনি বলেন লাইট আছে। তো লাইট থাকলেও পর্যাপ্ত না এরকম বলছে আর কি। মানে আমি তারপরের দিনই মাঠে গিয়েছিলাম, আলো কিছু জায়গায় হয়তো একটু কম আলো, বাট পুরোপুরি সব কিছু দেখা যায় এরকম আলো। এবং এরপরে এই যে ইস্যুগুলাই দুইটা মেইন যে অভিযোগ এগুলা নিয়ে আর কি বেসিক্যালি রেস্ট্রিকশন করা। তো মৌখিকভাবে ওনাদের সাথে আমি প্রথমে কথা বলেছি। আমার ফাইনাল পরীক্ষা চলমান ছিল, তো এই জন্য আমি নিজে গিয়ে একদম লিখিতভাবে যে করব সেই ইস্যুটা ছিল না আর কি। ওটা আমার কাছে অনেক সময়ের ব্যাপার ছিল। কালকেই আমার ফাইনাল পরীক্ষা, অনার্সের শেষ পরীক্ষাটা ছিল এবং এর আগে থেকে 2-1 দিন থেকে আমি আমাদের যে শিক্ষার্থী সংসদ গ্রুপটা আছে ওইখানে আমি ডিক্লারেশন দিয়েছিলাম যে ডাকসু থেকে এই ধরনের কোনো মানা করা নাই এবং প্রশাসন থেকেও মানা করা নাই, আপনারা চাইলে যেতে পারেন। আমি যখন পোস্ট করেছিলাম এই পোস্টটা দেখার পর আরেকটা আপু গিয়েছিল এবং ওই জায়গায় গিয়ে সেম ঘটনাটা ওনার সাথেও হলো।
উনিও বাধার মুখে উনিও পড়লেন। বাধার মুখে পড়লেন হুম। এবং উনি আমার পোস্টটাও দেখালেন দারোয়ানকে। দারোয়ান আমার নাম্বার চেয়ে আমাকে ফোন দিতে এরকম বলেছেন। তো আমি তো মেয়ে, আমার নাম্বার সবার কাছে নাই বা দিতেও পারি না ওপেনলি। তো সে জায়গা থেকে আমাকে ফোন না পেয়ে ডাকসুর বোধহয় আরেকজন সদস্যকে ফোন দিয়ে লাইক সুপারিশ ক্রমে ওনাকে ঢুকানো হয়েছে 5টার পরে। তো এটা আমি ওই শিক্ষার্থী সংসদ পোস্টের মাধ্যমেই আর কি জেনেছি। তো এই ঘটনাগুলো আসলে বারবার যখনই ঘটছে আমি ইনিশিয়েটিভটা নিই যে আমি আসলে এখানে একটা প্রোগ্রাম করতে চাই, আপুরা আপনারা রাজি কিনা শিক্ষার্থী সংসদের গ্রুপে। তো এখানে অনেকেই ইন্টারেস্টেড দেখিয়েছে। তো সেই ধারাবাহিকতায় আমি আস্তে আস্তে হচ্ছে 2-1জনকে সাথে নিয়ে কাজ করা শুরু করি, গুগল ফর্ম করি, কারা কারা ইন্টারেস্টেড। তো সেই জায়গায় ইভেন তাদের কাছ থেকে টাকা নিয়ে প্রোগ্রামটা করা, আমার তো আসলে কোনো টাকা পয়সা নাই, আমার কোনো রাজনৈতিক দল নাই যে আমাকে ফান্ড দিবে বা এরকম করবে। তো সেই জায়গা থেকে আমি গুগল ফর্ম খোলার পরে 17 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল টাকা পয়সা জমা দেওয়ার। 70 জনের মতো রেজিস্ট্রেশন করেছে, 70 কি 73, এবং এরপরে অনেকেই আমার সাথে যোগাযোগ করে ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন করেছে। তো প্রায় 90-100 এর মতো মেয়ে গতকালকে হয়েছে। তো প্রোগ্রামটার থিম ছিল এরকম যে প্রশাসন পোড়া এবং বারবিকিউ সন্ধ্যা। এটা নামটা এই কারণেই দিয়েছি যে আসলে এই ঘটনাগুলো আমাদের সাথে বারবার ঘটছে। প্রশাসন মানে এই ক্ষেত্রে কি এখানে তো দুটি জায়গার কথাই এসেছে আসলে, যে যেই দারোয়ান হচ্ছে প্রবেশে বাধা দিচ্ছিলেন তিনি আসলে দুটি জায়গার কথাই বলেছেন, একটা হচ্ছে ডাকসু আর একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুধু প্রশাসন পড়া কেন? কারণ ডাকসুর পার্ট একজন আমি, তো সে জায়গা থেকে যেহেতু ডাকসুর ক্রীড়া সম্পাদক সে নিজেও এটা করেছে, কোনো ধরনের মানা করা নাই, এবং ডাকসু থেকেও যেহেতু মানা করা নাই সেজন্য আমার সাইড থেকে যেহেতু আমি একজন ডাকসুর পার্ট, তো সে জায়গা থেকে আমি আমাকে পড়াচ্ছি না, কারণ আমি তো বলছি যে এটার কোনো মানা নাই, আপনারা আসেন। মানে ডাকসু নিজে এই ধরনের কথা বলছে না? হ্যাঁ। তো আচ্ছা। সেই জায়গা থেকেই আমি যেহেতু ওরা তো ডাকসুর পক্ষ থেকে তো এই কথাটা বলা হয় না যে মানা আছে, এবং প্রশাসন যেহেতু আমরা মেয়েদের আসলে নারীদের যারা কালকে অংশগ্রহণ করার মেইন ইস্যুটা ছিল আমাদের মেয়েদের একটাই দাবি, যদি এই ধরনের কোনো রুলস রেগুলেশন থেকেও থাকে এটা আমাদেরকে লিখিত উপায়ে লিখিতভাবে আমাদেরকে বিবৃতি দিতে হবে বা নোটিশ দিতে হবে, যাতে মেয়েরা সচেতন হতে পারে, বা যদি বাধাও থাকে সেটাও আমাদেরকে বলতে হবে। এই যে মৌখিকভাবে ঘটনাগুলো যে ঘটছে সেটা তো আসলে গ্রহণযোগ্য না। এই ঘটনাটা ইভেন কয়েকদিন আগে হয়েছিল শামসুন নাহার হলের পাঠকক্ষ সম্পাদকের সাথে। সে 10টার পরে মল চত্বরে গিয়েছিল এবং মল চত্বরে যাওয়ার পরে প্রক্টোরিয়াল বডির লোকজনই তাকে হেনস্থা করেছিল। সে একজন অ্যাডাল্ট মানুষ, সে 10টার পরে যেতেই পারে মল চত্বরে, কিন্তু তাকে আসলে তার বাবা মাকে ফোন দেওয়া, নাম জানতে চাওয়া, বাড়ি কোথায় এগুলো জানতে চাওয়া, বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছিল। এবং তারপরের দিনই আমি ওই মেয়েটাকে সাথে নিয়ে প্রক্টরের কাছে গিয়েছি। তো প্রক্টর স্যার ওটা বললেন যে ভুলের মানে কিছু ভুল বোঝাবুঝির কারণে এটা একটা দায়ী ছাড়া কথাবার্তা আর কি। পরবর্তী দিনে একটা নোটিশ ওনারা দিয়েছিলেন বা ভুল হয়েছে এরকম একটা বিবৃতি। বাট এই যে ভুল হওয়া এটা তো আসলে বারবার হচ্ছে, একবার যদি হয় সেটা আমরা ভুল হিসেবে কাউন্ট করতে পারি, কিন্তু নারী শিক্ষার্থীদের সাথে হচ্ছে, কিন্তু পুরুষ শিক্ষার্থীদের সাথে এই ধরনের কোনো ঘটনা আমরা এখনো দেখতে পাইনি আর কি। এক্ষেত্রে কোনো জায়গায় বিশেষত আপনি গতকালের প্রোগ্রাম ধরে যদি আমি বলি, প্রশাসন পড়াও বারবিকিউ সন্ধ্যা, প্রশাসনের কোনো রিয়াকশন আছে এই প্রোগ্রামের পর? আমরা যখনই গিয়েছিলাম প্রোগ্রাম যখন করতে গিয়েছিলাম, আমাদের সাউন্ড বক্সের জন্য কারেন্টের সংযোগ লাগবে। তো আমি যাইনি, আরেকজন যখন গিয়েছে ওনারা জিজ্ঞেস করেছিলেন যে পারমিশন আছে কিনা। তো আমরা বলেছি আমরা কেন পারমিশন নিব, পারমিশন নিলে তো আমরা আসলে প্রতিবাদটাই করতে পারবো না। সো অনুমতি নিয়ে তো প্রতিবাদ না, আমরা অনুমতি নেই নাই। হ্যাঁ, অনুমতি নিলেই তো একটা নেগোসিয়েশনের মতো ব্যাপার। তো আমরা আসলে এরকম নেই নাই। এবং এর পরবর্তীতে প্রক্টর স্যারকে আমি আবারও ফোন দিই, আমরা এরকম প্রোগ্রাম করছি, আমাদেরকে বলা হয়েছে অনুমতি ছাড়া যদি প্রোগ্রামটা করি তাহলে ওনারা করতে দিবে না। এবং উনি নেক্সট কনফারেন্সের মাধ্যমে শারীরিক শিক্ষা কেন্দ্রের যে পরিচালক উনি কনফারেন্সে ছিলেন। তো উনি বললেন আপনারা কোথায় আছেন, আমি বললাম যে আমি মাঠে আছি, আমরা মাঠে আছি। তারপর উনি নিজে থেকে এসেই আমাদের সাথে কথা বললেন। তখন তো আমার পরিচয় একজন ডাকসু সদস্য, কিন্তু যখন একজন সাধারণ শিক্ষার্থী গিয়েছে তাকে কিন্তু পাত্তা দেওয়া হয়নি। কিন্তু আমি যখন গিয়েছি বা আমার জায়গা থেকে আমি যখন গিয়েছি তখন উনি নিজেই ছুটে আসলেন আমাদেরকে হেল্প করতে। তাইলে এখানে ডিফারেন্সটা আমি দুইটা জায়গায় দেখতে পাচ্ছি। যদি কালকের প্রোগ্রামটা যদি আমি না থাকতাম ভিন্ন চিত্র হতো, আর যদি আমি যেহেতু ছিলাম অন্যরা কোনো ধরনের রিয়াকশন করেনি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে হচ্ছে পদবীকে মর্যাদা দিচ্ছে তার শিক্ষার্থীদের তুলনায়,
এক ধরনের পদপদবি বা শিক্ষার্থী সংসদের সঙ্গে যারা যুক্ত তাদের পদপদবির যদি থাকে তাহলে এক ধরনের আচরণ করছে, সাধারণ শিক্ষার্থী হলে আরেক ধরনের আচরণ করছে, এক ধরনের বৈষম্য সেখানে হচ্ছে। সেক্ষেত্রে আমরা যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যেই আলটিমেটলি এলো, এবং এই ডাকসুটাকে তো আসলে ওইভাবেই চিহ্নিত করার প্রয়োজন যে একটা বৈষম্য বিরোধী আন্দোলন এবং পুরো অভ্যুত্থানের পরে একটা ডাকসু হলো। তো সেই জায়গায় আসলে কোনো ধরনের গুণগত পরিবর্তন হলো না তাহলে? এটা নিয়ে তো আমার নিজেরও অনেক কিছু কনসার্ন আছে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে, বৈষম্য বিরোধী আন্দোলনেই তো মেয়েদের অনেক মানে লিটারালি 50% হচ্ছে মেয়েই ছিল বা তারও বেশি ছিল। এবং মেয়ে শিক্ষার্থীরা যখনই আন্দোলনে নামলো তখন তো এই আন্দোলনটা আরও বেশি জোরালো হলো। তো সেই জায়গা থেকে আসলে তার পরবর্তী যে দিনগুলো হওয়ার কথা, রাষ্ট্রীয় পর্যায়ে হোক বা ছাত্র সংসদের বিষয়ে হোক, নারীদের একটা স্টেট থাকার কথা ছিল। কিন্তু এটা আসলে এখন পর্যন্ত আমাদের আমার যে অবজারভেশন, নারীদের সাথে বিভিন্ন ধরনের বৈষম্য শিকার হতে হচ্ছে। এই যে ধরুন এই ঘটনাটাই তো এখানে আমাদেরকে বলা হয় যে নিরাপত্তার নামে আমরা 10টার পরে বাইরে যেতে পারবো না, বা আমাদের হল কিন্তু অনেকগুলো হল 10টার পরে বন্ধ হয়ে যায়। তো তাদের একটাই কনসার্ন, কয়েকদিন আগে তো সাম্য মারা গিয়েছেন, তাকে হত্যা করা হয়েছে। তো এই কনসার্নটা আছে। বাট ইন্টারেস্টিং পয়েন্ট এখানে যে সাম্য মারা যাওয়ার পরে কিন্তু ছেলেদের হল বন্ধ হয়নি, ছেলেদের হল কিন্তু সারা রাত খোলা থাকে। বাট মেয়েদের হল কিন্তু এই যে 10টার পরে বন্ধ হয়ে যায়, এবং মেয়েরা যখন বাইরে যায় তখন ওই যে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয়। তো এই যে বৈষম্যগুলো, এগুলো এখনো সুস্পষ্টভাবেই আছে। এই বৈষম্য বিরোধী যে আন্দোলনটা, আমার কাছে মনে হয় যেই বিষয়টাকে কেন্দ্র করে যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনটা এখন পর্যন্ত 1 বছর পরে এটা খুব সুস্পষ্ট যে এখানে আসলে মানে যে বৈষম্যটা বিলোপ করার চেষ্টা করা হয়েছিল সেটা এখনো পর্যন্ত হচ্ছে না। সেটা আমরা ছাত্র সংসদ নির্বাচনেও দেখি, এবং নির্বাচন সময়কালীন, ডাকসু নির্বাচন সময়কালীন আমি এমনও মানুষের কথা শুনতে পেয়েছি যে একটা বিশ্ববিদ্যালয়ের ভিপি কিভাবে মেয়ে হতে পারে। মানে এই কনসার্নটা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলে, এই জিনিসটা আমার কাছে খুবই অ্যালার্মিং মনে হয়। এবং সেটা শুধুমাত্র ছেলেরা বলছে তা কিন্তু নয়, মেয়েরাও বলছে যে একজন ভিপি কিভাবে মেয়ে হতে পারে। মানে এখনো পর্যন্ত ওই জিনিসটা আমাদের মধ্যে আসে না যে দায়িত্বটা শুধুমাত্র যে জেন্ডার ভিত্তিক বা ছেলেরাই নিতে পারবে। আমাদের যে একটা আগে থেকে যে প্রচলিত ধারাটা আছে সেটা এখনো পর্যন্ত থাকবে, এরকম আর কি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমরা এখনো পর্যন্ত ওই জায়গায় যেতে পারিনি, আমরা যে কারণে আসলে একটা বৈষম্য বিরোধী আন্দোলন ঘটেছিল। সুস্পষ্টভাবে 5 দফা একটা দাবি উত্থাপন করেছেন। সে 5 দফা দাবির মধ্যে হচ্ছে একটা হলো এই চলাচলের জায়গায় যেই বাধা সেটা অপসারণ করা, আরেকটা হচ্ছে হলের প্রসঙ্গ, যেটা আপনি হচ্ছে টাইমলাইনের কথা বললেন। সেই জায়গায় সুস্পষ্টভাবে আপনার এটা কি আপনাদের দাবিটা কি হচ্ছে যে সবগুলো হলে আসলে টাইম লিমিট থাকলে সব জায়গাতেই থাকবে, না থাকলে কোথাও থাকবে না, এ ধরনের কিছু, নাকি হচ্ছে সুনির্দিষ্ট কোনো একটা আওয়ার পর্যন্ত আপনারা ওপেন চাচ্ছেন? আমি একটা পোল খুলেছিলাম মেয়েদের জানতে চাওয়া যে কারা কখন কয়টা পর্যন্ত হল খোলা রাখাটা বিবেচনা করেন। তো এখানে তো আসলে অনেক ধরনের আসছে মতামত। তবে যেটা বলা হয়েছিল যে একটা ইস্যু 12টা পর্যন্ত গেট খোলা থাকবে, তার পরবর্তীতে বন্ধ হয়ে যাবে। বাট কোনো একটা মেয়ের যদি ইমার্জেন্সি ইস্যু থাকে তাহলে তাকে কোনো ধরনের হেনস্থা বা কোনো ধরনের ফর্মালিটি মেনটেন ছাড়া সে বের হইতে পারবে। লাইক একটা মেয়ে যদি একটার পরে অসুস্থ হয়, এটা এত একটা রূঢ় বাস্তবতা আমার কাছে মনে হয় যে আমি যদি এখন অসুস্থ হয়ে যাই হলে, আমার লোকাল গার্জিয়ান না আসা অবধি আমাকে ছাড়বে না। আমি যদি মারাও যাই তাও ছাড়বে না। কেন? কারণ হচ্ছে প্রশাসনের একটা দায় আছে আমার সিকিউরিটির ব্যাপারে, বাট আমি মারা যাচ্ছি। তো এটা আমার কাছে খুব হাস্যকর লাগে। মানে নিরাপদে মৃত্যু নিশ্চিত করব কিন্তু অনিরাপদ করব না, বিষয়টা এরকম। তো এই ধরনের ইস্যু আছে। ইভেন ধরেন আমাদের বাড়ি যাদের ঢাকা থেকে অনেক দূরে, যেমন আমার বাড়ি খাগড়াছড়ি, আমি যদি খাগড়াছড়ি থেকে ঢাকায় আসি, আমি মোটামুটি 4টা বা 4:30টার দিকে ঢাকায় কলাবাগানে নামি, এবং এর পরবর্তীতে আমাকে কলাবাগানে বসে থাকতে হয়। কখন সকাল হবে? হ্যাঁ, কখন সকাল হবে, নতুবা আমার হলের গেটের সামনে এসে বসে থাকতে হয়, কারণ আমাদের হলের গেট 6টার পরে খুলবে। এর আগে যদি যেতে চান আপনাকে ঢুকতে দিবে না। ইভেন সকালবেলাও তাই। আপনি যদি বের হন তাহলে আপনাকে 6টায় বের হইতে হবে, এর আগে আপনি বের হইতে পারবেন না। এমন কিন্তু না যে ওখানে কিনা দারোয়ান থাকে না, এরকম কিন্তু না। তারা মানে জাগ্রত থাকে, বাট আপনার চোখের সামনে ওরা হাত বেয়ে চলাচল করবে, আপনাকে ঢুকতে দিবে না। এই একটা ইস্যু। তারপরে
মেয়েদের হলের যে নিয়মটা, এটা আসলে এক এক হলে এক এক রকম সিস্টেম। আমাদের হলে 10টায় হলের গেট বন্ধ হয়ে যায় এবং লেট গেট আরেকটা গেট আছে জগন্নাথ হলের সামনে যে গেট, আমি শামসুন্নাহার হলে থাকি, তো সেটা হচ্ছে 12টায় পর্যন্ত আমরা ঢুকতে পারি, এটা আমাদের হলের ক্ষেত্রে। কিন্তু আবার রোকেয়া হল, আমাদের পাশের যে রোকেয়া হল, সেখানে লেট গেট হচ্ছে 11টা। এবং সুপিয়া কামাল হলে আরেকটা রুলস, তারপরে হচ্ছে বঙ্গমাতা হল এবং মৈত্রী হল তো আরও বেশি মানে আরও একটা ভালনারেবল অবস্থা, তারা তো ক্যাম্পাসের বাইরে। ওরা ওরা মানে 7 সমুদ্র 13 নদী পার দিয়ে আসলে ক্যাম্পাসে আসে আর কি, তাদের নিউ মার্কেটের ওপাশে। তো এই যে রুলসগুলা, আমাদের মেয়েদের হচ্ছে একটাই দাবি, যদি কোনো ধরনের রুলস থাকে সেটা সবার জন্য হবে, সবার ক্ষেত্রে হবে। কিন্তু ছেলেদের হল সারা রাত খোলা রেখে মেয়েদের হল বন্ধ রেখে এটা কোন ধরনের দ্বিচারিতা আমাদের কাছে মনে হয়। এবং এই যে অসুস্থ হওয়ার যে ব্যাপারটা, লোকাল গার্জিয়ান আসার ব্যাপারটা, এই ধরনের অনেক রুলস রেগুলেশন আছে। আপনাদের এই যে 5 দফা দাবি আপনারা জানালেন, এই বিষয়ে এটা তো হচ্ছে আপনি ডাকসুর একজন কার্যনির্বাহী সদস্য এবং সঙ্গে হল সংসদের আরও নেতৃবৃন্দ ছিলেন, তারা মিলে একটা প্রোগ্রাম করলেন যেটা সরাসরি ডাকসু প্রোগ্রাম নয়, তাই তো? তো সেক্ষেত্রে এই যে দাবিগুলো আপনারা সুস্পষ্টভাবে উত্থাপন করলেন, সেক্ষেত্রে ডাকসুতে আপনার সহ নেতৃবৃন্দ যারা আছেন তাদের অবস্থানটা কি? এই প্রতিক্রিয়া হিসেবে আমাকে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনের যে সম্পাদক ঝুমা, তাসনিম ঝুমা, সে আমাকে মেসেজ দিয়েছিল, আপু কখন প্রোগ্রাম হবে, ও জানতে চেয়েছে। বাট আদার্স যে সদস্য, ভিপি, জিএস বা সম্পাদক মণ্ডলী আছে, তারা জানতে চায়নি। আমার সাথে আবার গবেষণা এবং প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তনি আপু ছিল, আমাদের সাথেই ছিল। এবং এটা আসলে আমি সেভাবে কাউকে দাওয়াতও দিইনি, কারণ দাওয়াত দিতে গেলে তো আমি তাদেরকে খাওয়াতে হবে, আমার তো ওই টাকা নাই। তো আমি রেজিস্ট্রেশন ফর্মে আমি ওপেন করে দিয়েছি, যার ইচ্ছা সে আসবে। এখানে আমি আসলে কাউকে জোর করেও আনিনি, দাওয়াত দিয়েও আনিনি। যাদের ইচ্ছা হয়েছে, যাদের কাছে মনে হয়েছে আমার যাওয়া উচিত, তারাই এসেছে। তো এটা আসলে ডাকসু থেকে আমি করিনি। আমার যে দায়িত্ব উত্থাপনের পর উত্থাপনের পর এই দাবি বিষয়ে আসলে দাবিগুলো তো এখন প্রকাশ্য, যে এই হচ্ছে দাবি, এই জায়গাটার আমরা মানছি না বা এই জায়গা নিয়ে আমার আপত্তি আছে, এই তো দাবিগুলো তো উত্থাপিত হয়ে গেল। উত্থাপনের পর আপনার ডাকসুর সহ নেতৃবৃন্দের কাছ থেকে কোনো ধরনের সাড়া পেয়েছেন? না, আমি কোনো ধরনের সাড়া পাইনি এবং তারা আমাদের সাথে এটা নিয়ে কোনো আলাপও করেনি, জানতেও চাইনি, এই আর কি। এখনো কোনো ধরনের প্রতিক্রিয়া আসেনি। আরেকটি বিষয়ে, আরেকটি খুব কাছাকাছি সময় আরেকটি ঘটনা, সেটা হচ্ছে ইউরেনিয়ামের ঘটনাটা আমরা দেখলাম। আপনি সেই কনসার্টে ছিলেন কিনা আমি যদি বলেন, কনসার্টে আপনি ছিলেন? আচ্ছা, ইউরেনিয়াম জিনিসটা বোধহয় এটা আরো একটু আগে, কিন্তু এটা আলোচনায় প্রবেশ করেছে আসলে এই কনসার্টের মধ্য দিয়ে আসলে। হ্যাঁ, কনসার্টের মধ্য দিয়ে। তো এই কনসার্টে আমি ছিলাম না, কারণ তারপরের দিন আমার একটা পরীক্ষা ছিল, এই কারণে আমি কনসার্টে যেতে পারিনি। এবং রাত 12টায় হচ্ছে ওই দিন আমি আবার সারা রাত ঘুমাইনি, কারণ আমার এর আগের দিন পড়াশোনা করা হয়নি, আমি সারা রাত ওই দিন পড়াশোনা করেছি। তো আমি 12টার দিকে যখন ফেসবুকে ঢুকি, যে এই ধরনের স্লোগানগুলো আমি দেখতে পেয়েছি, যে তুমি কি, আমি কে, ইউরেনিয়াম বা অন্য অনেকগুলো স্লোগান আসছে, আলটিমেটলি ইউরেনিয়াম এরকম বলা হচ্ছে। সিগনিফিকেন্ট যে আজাদি না গোলামি, গোলামি গোলামি, এই স্লোগানটা বা হচ্ছে ইউরেনিয়াম শব্দটা দিয়ে এর প্রিভিয়াস ঘটনা ধরেও যদি আমি যাই, ডাকসু সহ আয়োজক হিসেবে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে, সেখানে এক ধরনের চ্যারিটি শো এটা। সেই চ্যারিটি শোতে ডাকসুর একজন নেতা উঠে পপুলার স্লোগানগুলো দিচ্ছেন এবং সেটার সাড়া হিসেবে ইউরেনিয়াম শব্দটা আসছে বারবার। এবং তারপর আমি এখানেই যদি আটকে থাকতো তাহলেও একটা কথা ছিল, আজাদি না গোলামি, কোট আনকোট, এটা খুবই সিগনিফিকেন্ট একটা পয়েন্ট, যেখানে হচ্ছে গোলামি শব্দটার রিপিটেডলি সাড়া দেওয়া হয়েছে। তো এই জায়গাটাকে আসলে আপনি কিভাবে দেখেন? মানে শিক্ষার্থীরা এই প্রতিক্রিয়া কেন দেখালো আসলে? মানে কারণটা কোথায়? ডাকসুর উপরে কি বীতশ্রদ্ধ শিক্ষার্থীরা কোনোভাবে, নাকি এটা জাস্ট একটা মজা, কি? যে ইউরেনিয়াম শব্দটা নিয়ে এখন কথাবার্তা চলছে, সে আসলে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আলোচিত। সে হচ্ছে সংস্কৃতি এবং সাহিত্য বিষয়ক সম্পাদক। তো এই ইউরেনিয়াম নিয়েও তো গত কয়েকদিন আগে আমরা খুব ট্রল দেখেছি। তবে তার সাথে যেটা হচ্ছে, তাকে কিন্তু অনেকে বডি শেমিং করছে, এটা আমি নিন্দা জানাই। একজন মানুষকে আমরা, এটা কারো ক্ষেত্রেই, এটা কারো ক্ষেত্রে প্রযোজ্য না, মানে আমি সমর্থনযোগ্য না। এটা তার সাথে খুব খারাপ হচ্ছে। আমি এটার একদম সুস্পষ্টভাবে বলতে চাই যে কোনো মানুষকে এই ধরনের শেমিং করা উচিত না। কিন্তু
এই যে বিভিন্ন ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি যে ইউরেনিয়াম নিয়ে কথা বলাটা, আমি নিজেও আসলে সায়েন্সে পড়ার লোক না, আমি ক্লাস 10 পর্যন্ত সায়েন্সে পড়েছি কিন্তু অত বেশি পড়ালেখা পারি না। তো এরপরে আমি আর্টসে পড়াশোনা করেছি, সো ইউরেনিয়াম নিয়ে আমার আসলে কোনো ধরনের অভিজ্ঞতা নাই বা আমি জাস্ট অজ্ঞ এই বিষয়ে, তো সেক্ষেত্রে আমি কোনো কমেন্ট করব না। বাট আমি এই বক্তব্যর পরে আসলে অনেক ধরনের লেখা পড়েছি, ইউরেনিয়াম নিয়ে একটু জানতেও চেয়েছি, তো সে জায়গা থেকে এই বক্তব্যটা আসলে মানুষ যেভাবে নিচ্ছে ওভাবেই নেওয়ার কথা ছিল আর কি। এবং এর পরবর্তীতে জাতীয় সঙ্গীত নিয়ে একটা ইস্যু হয়েছিল, শহীদ মিনার একটা প্রোগ্রাম করতে গিয়ে ভুল করে জাতীয় সঙ্গীত গাওয়া, এটা একটা ইস্যু হয়েছিল। এবং এরপরে কনসার্টের যে স্লোগানগুলা, তো প্রথমত আমি বলে রাখি যে এটা কিন্তু ডাকসুর নাম নিয়ে কনসার্টটা করা, এবং সেই সাথে বোধহয় 2-3টা সংগঠনও ছিল, ওরা একসাথে প্রোগ্রামটা করেছে। এখন এখানে এই স্লোগানগুলোর পরেও আরেকটা বিষয় কিন্তু আছে, যে প্রকাশ্যে কোন একটা স্পন্সরের কোম্পানিকে নিয়ে এসে যে মাদকের প্রমোশনটা করাচ্ছিল, কিন্তু মাদক বিরোধী অভিযান চলছে ডাকসুর নেতৃবৃন্দ থেকে কিন্তু মাদক বিরোধী অভিযান চলেছিল গত কয়েকদিন আগে, আপনারা সবাই দেখেছেন। এটা নিয়ে অনেক ধরনের বিতর্ক হতে পারে, বাট আমি জিনিসটাকে সাধুবাদ জানাই, এবং হয়তো যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয় নাই। কিন্তু এই যে প্রকাশ্যে যে মাদককে প্রমোট করা, এই বিষয়টা যখন প্রশ্নে আসবে তখন আমি এটার বিরোধিতা করব, অবশ্যই বিরোধিতা করব, কারণ এটা আমাদেরকে লিগালি মানা করা আছে। এবং সেই জায়গা থেকে, দায়িত্বশীল জায়গা থেকে যখন এই ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করা হয়, পুরো ডাকসু কিন্তু প্রশ্নবিদ্ধ। তো সেই জায়গা থেকে আমি যদি বলি, এখন এই ঘটনার পরপরই ডাকসুর নেতৃবৃন্দরা একটা প্রতিক্রিয়া জানিয়েছে যে এই ধরনের প্রোগ্রামগুলো করা উচিত নয়, এবং যে মাদক যে প্রমোশন করা হয়েছে সেটারও সবার বিরোধিতা করেছে। তো এখানে আপনি একটা আউটকাম দেখতে পাবেন, এই যে ডাকসুর প্রোগ্রাম হয়েও আবার ডাকসুর যে সদস্যবৃন্দরা আছে তারা কিন্তু বিরোধিতা করছে। তার মানে এই প্রোগ্রামটা করার আগে কি ডাকসুর যত সব 28 জন যে মানুষজন ছিল তাদের মধ্যে কি আসলে সমন্বয় ছিল কি ছিল না? যদি থাকতো তাহলে কিন্তু এই 28 মানে এই পরবর্তীতে এই যে মাদকের প্রমোশনের পরবর্তীতে এই ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পেতাম না। আপনার সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক চাইলে, এটা তার দপ্তর, একটা কনসার্ট আয়োজন এটা তার দপ্তর, কিন্তু তিনি চাইলেই কি ডাকসুর অপর নেতৃবৃন্দের কোনো ধরনের তাদের সঙ্গে আলোচনা ছাড়াই একটা আয়োজন করে ফেলতে পারেন? এটার সঙ্গে তো অর্থায়ন জড়িত করে ফেলেছে। তো আপনারা এই প্রশ্নটা তুলেছেন কিনা? আমরা প্রশ্নটা তুলেছি, ফোরামে তুলেছি, এবং এটা নিয়ে অনেকেই কথা বলেছি। তো প্রথমত এই মোসাদ্দেক যে হচ্ছে সাংস্কৃতিক এবং সম্পাদক, সেই পরবর্তীতে একটা পোস্ট করেছে যেখানে সে আগে থেকে একটা কনসার্ট আয়োজন করতে চেয়েছিল, কিন্তু ভিপিজিএস তাকে হচ্ছে আপত্তি জানিয়েছিল, এবং এটা পরবর্তীতে স্থগিত হয়ে যায়। এবং পরবর্তীতে যে কনসার্টটা হলো সেটা আসলে সে যেটা বলেছে যে ওই যে বাকি যে অর্গানাইজেশনগুলো ছিল ওরা তাকে অ্যাপ্রোচ করেছে এবং সে তাদের সেই সাড়া দিয়েছে এরকম। কিন্তু যখন এই ইস্যুটা হলো, মাদকের ইস্যুটা যখন হলো, তখন আর কি আমাদের যে ইন্টারনাল যে ফোরামটা আছে সেখানে সবাই তাকে প্রশ্ন করছে, ইভেন ভিপিও বলছে যে এটা আমাদেরকে ইনফর্ম করনি, সম্পূর্ণ দায় তোমার, এরকম একটা কথা। কিন্তু এই প্রোগ্রাম তো ডিক্লেয়ার করা ছিল, হ্যাঁ ডিক্লেয়ার করা ছিল, সোশ্যাল মিডিয়াতে ডিক্লেয়ার করা ছিল, এটা ভিপি তখন দেখেননি বা আপনাদের নজরে পড়েনি? সেই সময় আপনারা আপত্তি জানাননি? কনসার্টটা পারফর্ম হয়ে যাওয়ার পর বা হচ্ছে এটা নিয়ে সমালোচনা শুরু হওয়ার পর কেন কনসার্ন জানালেন বা আগে কেন জানানো গেল না? এখন আমি এটাই প্রথমে বলতে চেয়েছিলাম যে এই যে প্রতিক্রিয়াগুলো যখন আসছে, বিরোধী যে প্রতিক্রিয়া, তো সেখানে আসলে যে বিষয়টা আমাদের কাছে খুব ফকফকা সেটা হচ্ছে সমন্বয়হীনতা। ইভেন আপনি ডাকসুর অন্যান্য প্রোগ্রামগুলো দেখবেন, এখানে কিন্তু এক ধরনের সমন্বয়হীনতা আছে। কি ধরনের সেটা? যেমন কিছু সংখ্যক মানুষ প্রোগ্রামে যায়, কিছু সংখ্যক যায় না, কিংবা তাদেরকে ডাকা হয় না, তো কিন্তু প্রোগ্রামটা ডাকসুর। তো সেই জায়গা থেকে গতকালকের যে বিষয়টা সেটাও এটাই বলবো যে এখানে একটা সমন্বয়হীনতা আছে। এবং যে প্রোগ্রাম প্যানেলের কোনো বিষয় আছে যে এই আমরা সম প্যানেল থেকে যারা আছি বা এই প্যানেলটা যেটা যে সাদিক কায়েম, ডাকসু ভিপি এবং একটা বড় অংশ একটা সিঙ্গেল প্যানেল থেকে যাওয়া, বাকি অন্য প্যানেলগুলো থেকে কয়েকজন করে আছেন, এটা কি প্যানেলের কারণে কোনো ধরনের এই যে না ডাকার বিষয় বা হচ্ছে ডাকসুর প্রোগ্রাম নিচ্ছে কিন্তু অন্যরা জানছে না, এটা কি আপনি তো ওই প্যানেলে ছিলেন না, আপনি অন্য প্যানেল থেকে নির্বাচিত, আপনারা যারা হচ্ছে বৃহত্তর ওই প্যানেলের বাইরে, এটা কি শুধু তারা ফেস করছেন নাকি ওই প্যানেলেরও অন্যরাও একই ধরনের জিনিসগুলো ফেস করছে? আমার ধারণা যে ওই প্যানেলের বাইরে যারা আছে তাদের সাথে ইস্যুগুলো তো হচ্ছেই, এবং হয়তোবা তাদের
ওই সেম প্যানেলের মধ্যেও কিছু মানুষজনের সাথে এটা হচ্ছে। এবং আমি জানি না এটা এটা আসলে এরকম হওয়া উচিত কি না। আমার ধারণা হচ্ছে উচিত না। কেন? কারণ হচ্ছে যেদিন আমাদের প্রথম সভা হয় ওই দিন হচ্ছে জিএস আমাদেরকে সম্পূর্ণ ডিক্লারেশন করে দিয়েছিলেন আমরা ভিন্ন ভিন্ন প্যানেল থেকে এসেছি, কিন্তু আমরা এখন থেকেই সবাই একটা অংশ হয়ে গেছি, যেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন। তো ওইখানে হওয়ার কথা, কিন্তু আসলে বাস্তবতার দিকে যদি আমরা একটু তাকাই, তো এটা আসলে যেমনটা মুখে হওয়ার কথা ছিল বা প্র্যাকটিক্যালি হওয়ার কথা ছিল, এটা আসলে কেমনটা প্রতিফলন হচ্ছে আর কি। যেমন ধরুন এখানে আসলে ডাকসুর এখানে ইন্ডিভিজুয়াল অনেকেই কাজ করে। ধরুন আমি একজন সম্পাদক, আমি একজন কাজ করছি, সো আমি কাজ করছি, সেটা আমি গ্রুপে দিলাম, সবাইকে বললাম, এটা একটা এঙ্গেজমেন্ট, সবাইকে দাওয়াত দেওয়া, এটা একটা এঙ্গেজমেন্ট। কিন্তু এই যে ব্যক্তিগতভাবে বা একটু কাজের মাধ্যমে, ধরেন একটা কাজ করছি, যদি কেউ বলে হেমা তুমি এই কাজটা করো, তুমি এই দায়িত্বটা নাও, কিংবা হচ্ছে রাফিয়া তুমি এই দায়িত্বটা নাও, তাইলে ওইভাবেই বলা আর এভাবে বলার মধ্যে একটা তফাৎ আছে। থাকে না যে মাঝে মধ্যে কিছু মানুষকে আমরা ইগনোর করতে চাই, কিন্তু অবশ্যই তাদেরকে দাওয়াত দিতে হবে, সেভাবে না ঠিক আছে প্লিজ আইসো এরকম বলি না। আবার কিছু মানুষকে আবার দাওয়াত দিয়ে একটু কল টল দিয়ে প্লিজ আসবেন, না আসলে কিন্তু আমি কষ্ট পাবো, বা এই দায়িত্বটা কিন্তু তোমাকে নিতে হবে এরকম। বাট এই যে তফাৎগুলো যখন হচ্ছে, সাংগঠনিক সভা আপনাদের কতগুলো হয়েছে? 2টা হয়েছে এখনো পর্যন্ত। 2টা। আপনারা এই সভাগুলোতে গৃহীত সিদ্ধান্তগুলো প্রপারলি বাস্তবায়নের দিকে যাচ্ছে বা এইটা পর্যবেক্ষণে করছেন ঠিক মতো? প্রথম যে সভাটা হয়েছিল সেখানে আমি ছিলাম, সেকেন্ড যে সভাটা সেটাতে আমি থাকতে পারিনি, আমার ভাইয়ের বিয়ে ছিল, ওই সময় আমি বাড়িতে ছিলাম। তো ওটা আসলে যেদিন সভা হবে তার আগের দিন জানানো হয়েছিল, না হলে হয়তো আমি আরেকটু প্রিপারেশন নিয়ে তাড়াতাড়ি চলে আসতাম, বাট এটা আগের দিন জানাতে আমি আসলে আসতে পারিনি। বাট এবং গঠনতন্ত্র অনুযায়ী আসলে গঠনতন্ত্র সভা অনুযায়ী কতগুলো হওয়ার কথা ছিল? প্রতি মাসে একটা হওয়ার একটা কথা হওয়ার ছিল, কথা। সেক্ষেত্রে আপনার এখন পর্যন্ত এটা তো 2টা জানুয়ারি হয়েছে। মাস। তো সেই জায়গা থেকে একটা কি 2টা এরকম হওয়ার কথা ছিল, 2 মাসে একটা বা প্রতি মাসে একটা এরকম হওয়ার প্রতি ছিল। মাসে আমি একটা। একটু হচ্ছে। তো এখনো পর্যন্ত আসলে 2টা হয়েছে। তো 2টার লাস্ট যেটা হয়েছে যেখানে আমি ছিলাম না, তো সেখানে বোধহয় আরেকটা জরুরি সভা হওয়ার কথা ছিল, কারণ ওটা বোধহয় লাস্ট অবধি কোনো একটা ঝামেলার কারণে শেষ করতে হয়েছিল, বা এটা পরে এক্সটেন্ড একটা সভা হবে এরকম, বাট ওটা এখনো পর্যন্ত হয়নি আর কি। তো সে জায়গা থেকে এবং বিভিন্ন সময় আসলে আমি দেখতে পাচ্ছি হল সংসদ এবং ডাকসুর যে সংসদ, সেটাতে আসলে অনেকগুলো মিশ্র প্রতিক্রিয়া আর কি, যেভাবে আসলে রান করার কথা ছিল বা সম্পৃক্ত করার কথা ছিল সবাইকে, সেভাবে হচ্ছে না। এবং মাঝখানে নারীদের প্রশ্ন যদি আরেকটু কথা বলি, বঙ্গমাতা হল যেটা আছে সেটার নাম পরিবর্তন নিয়েও একটা ইস্যু ঘটেছিল। তো এটা আসলে ইতিমধ্যে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন হ্যাঁ, নিয়েও বঙ্গবন্ধু একটা হলের নাম ঘটনা। পরিবর্তন হয়েছে এবং বঙ্গমাতা হলেরও। যে আমি যেটা কনসার্ন সেটা জানাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি বঙ্গমাতার হল নাম পরিবর্তন নিয়ে। যেহেতু এখানে একটা হল সংসদ এক্সিস্ট করে এবং তারা কিন্তু কি বলবো স্বায়ত্তশাসিতভাবে তারা এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবে এরকম আর কি। কিন্তু ওখানকার হল সংসদকে না জানিয়ে ডাকসুর পক্ষ থেকে আসলে একটা আয়োজন করা হয়েছিল যে ফেলানি হল করবে এরকম একটা নাম দেওয়া হয়েছিল। কিন্তু আবার ওখানকার যে হলের রেসিডেন্ট বা হলের সংসদ যারা ছিল তাদের কাছে একটা প্রস্তাবনা ছিল, সেটা হচ্ছে ক্যাপ্টেন সিতারা বেগম হল করবে আর কি। তো এটা যখন ডাকসু তাদের কনসার্ন না নিয়ে করে, তারা কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া করেছিল যে আপনারা আমার হল নাম চেঞ্জ করবেন কিন্তু আমাদের সাথে কথা বলেন নাই। তো সেই জায়গা থেকে আমাদের তো অবশ্যই এই জিনিসগুলো করতে হবে। তো এই ধরনের ইস্যুগুলো মানে আসলে হল হচ্ছে, সংসদকেই অ্যাভয়েড করেছে কেন্দ্রীয় সংসদ। কেন্দ্রীয় সংসদ। তো সেটা নিয়ে কিন্তু ওখানকার ভিপিজিএ সহ, এবং পরবর্তীতে ওখানে একটা ভোটও হয় যে নামটা কি রাখা হবে, ফেলানি হল হবে নাকি হচ্ছে ক্যাপ্টেন সিতারা বেগম হবে। এবং পরবর্তীতে ক্যাপ্টেন সিতারাতে অনেকজন ভোট দিয়েছিল, প্রায় 90%, এবং পরবর্তীতে ওই নামটা গৃহীত হয়। কিন্তু ডাকসু প্রথমেই ওই হল সংসদকে অ্যাভয়েড করে হচ্ছে নিজেরা একটা নাম চুজ করে তারা এই কর্মসূচিটা হাতে নিয়েছিল আর কি। তো এরকম তো আসলে হওয়ার কথা ছিল না। আমি নিজেও ডাকসুর একজন সদস্য, আমারও কিছুটা দায় আছে। তো সে জায়গা থেকে আমি বিষয়গুলো সবসময় কনসার্ন থাকি আর কি। যেমন ওই নাম যখন পরিবর্তন হওয়া নিয়ে কথা বলছিলাম, কিন্তু যখনই জানতে পেরেছি এরকম একটা ইস্যু, আমি পরবর্তীতেই আমার স্ট্যান্ডটা ক্লিয়ার করেছি, এই জিনিসটা হওয়ার কথা ছিল না আর কি। নারী শিক্ষার্থীদের প্রসঙ্গে আমরা একদম শুরুতেই ওই বিষয়টা নিয়েই আলোচনা করছিলাম। নারী শিক্ষার্থীদের প্রসঙ্গে আসলে বিশ্ববিদ্যালয়ের যে আবহ বা সামনে নির্বাচন আসছে, নির্বাচনেরও একটা আবহ বিশ্ববিদ্যালয়ে চলছে। হ্যাঁ ভোটের ক্যাম্পেইনও চলছে বিশ্ববিদ্যালয়ে। এই ধরনের ছাত্র দলের একজন নেতা সরাসরি বিশ্ববিদ্যালয় পরিসরে নির্বাচনের প্রতীক ধরেও হচ্ছে ক্যাম্পেইন চলছে বলে অভিযোগ তুলেছেন। তো এই বিষয়ে আসলে ডাকসুর কি করণীয়? প্রথম
প্রশ্নটা এটা। দ্বিতীয় প্রশ্ন হলো যে এই ক্ষেত্রে এই ধরনের যেই নির্বাচন কেন্দ্রিক প্রচার এবং নারীদের সঙ্গে যে আচরণ, এই দুটোর জায়গায় কোনো ধরনের সংযোগ আপনি পাচ্ছেন কিনা? ডাকসুর পক্ষ থেকে এবং এই প্রশাসনিক পর্যায়ে বোধহয় গণভোটের একটা প্রচারণা চালাচ্ছে বা এরকম গণভোটে হ্যাঁ বললেন এরকম এক ধরনের মাসব্যাপী একটা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং এবং ইন্টারিম সরকারের পক্ষ থেকেও হ্যাঁ ভোটের জন্য একটা প্রচারণা চালাচ্ছে। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, আহ, আমি কিসে ভোট দিব, আমি হ্যাঁ ভোট দিব নাকি না ভোট দিব, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এটা আসলে ছাত্র সংসদ হোক বা সরকার, ইন্টারিয়াম সরকার হোক, এটা আসলে তাদের প্রচারণার, তারা হয়তো আমাদেরকে জানাতে পারে যে হ্যাঁ ভোটে দিলে কি হবে, না ভোটে দিলে কি হবে, বাট তারা কিন্তু ডিরেক্টলি ভাবে প্রমোটটা করে যাচ্ছে কোনো আর কি, একটি পক্ষে কোনো একটি পক্ষে। এখন এমনও হতে পারে যে ওই যে গণভোটে যতগুলো ব্যাপার বলা হয়েছে ওখানে আমি একটা জায়গায় দ্বিমত থাকতে পারি, ওই দ্বিমতের অপশনটা কিন্তু ওখানে নাই। তো আমার কাছে এটা একটা কনসার্নিং ইস্যু এবং আমার কাছে মনে হয় যে হ্যাঁ ভোটে যেটা প্রচারণা চলছে এবং নারীদের সাথে যে আচরণগুলো ঘটছে, এই যে ইস্যুগুলা, এটা আসলে এখন খুবই আমার কাছে মনে হয় যে প্রবলেমেটিক এবং পুরো বাংলাদেশের কাছে এটা একটা ইস্যু যে নারীদেরকে নিয়ে। এবং ইন্টারিম সরকারের যে একটা মানে প্রধান উপদেষ্টার যে পেজ আছে ওখানে আমি আবার মন্তব্যগুলো একটু দেখার চেষ্টা করি, যখন গণভোটের যে কয়েকটা ধারা ওখানে লেখা হয়েছিল, 6 নম্বরের একটা ইস্যু ছিল যে নারীদের ক্ষমতা ধীরে ধীরে বাড়ানো হবে। অধিকাংশ মানুষ ওখানে হচ্ছে এটার সাথে মানে সমর্থন না এরকম একটা কমেন্ট করেছিল আর কি, 6 নংটার পক্ষে আমি না এরকম। তো আসলে আমার কাছে মনে হয় যে এটা সুস্পষ্ট থাকা উচিত যে এভাবে প্রমোট না করে আমরা বরং সচেতন করতে পারি কিভাবে, এই যে গণভোটে হ্যাঁ দিলে কি হবে, না দিলে কি হবে, এরকম একটা ইস্যু। এবং নারীদেরকে যে ইস্যু, আমি বারবার নির্বাচনের শুরু থেকেই এবং নির্বাচন প্রচারণা কালীন শুরু থেকে আমি সবসময় বলেছিলাম যে আমরা আসলে এমন একটা বাংলাদেশকে প্রত্যাশা করি যেখানে নারী এবং পুরুষ সবাইকে সমানভাবে অধিকার দিতে হবে এবং শুধুমাত্র নারী পুরুষ বা জেন্ডার ভিত্তিক না, এখানে তো বাংলাদেশ আসলে বহু জাতির দেশ, বহু জাতি, বহু ধর্ম, বহু জাতি, বহু ভাষিক, বহু এইসব যে একটা বৈচিত্র্যপূর্ণ একটা সুন্দর বাংলাদেশ। তো সেই জায়গা থেকে তাদেরকে কিন্তু প্রপারলি আমরা আসলে কতটুকু অধিকার দিতে পারছি সেটা এখন ভাববার বিষয়। যেমন আমি যেহেতু মূলধারার জনগোষ্ঠীর কেউ না, আমি সম্পূর্ণ একটা ভিন্ন জাতি থেকে উঠে আসা, এখনো পর্যন্ত আমরা আসলে 1 বছর পরে দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক ধরনের বৈষম্যর শিকার হতে হচ্ছে। ভাষাগতভাবেও সেম। আমি যখন কোনো একটা জায়গায় বাংলায় কথা বলি, মাঝে মধ্যে আমার বাংলা অনেক ভুল হয়, তো সে জায়গায়ও আমাকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করা হয়। এবং ধর্মের বিষয় যখন ধরবেন কোনো একটা পূর্ণিমা, ধরেন বুদ্ধ পূর্ণিমা যখন আসবে, তখন গণমাধ্যম যখন এইটা ইস্যু নিয়ে সংবাদ দেয়, আপনি কমেন্ট সেকশন গেলে দেখবেন কিভাবে ধর্ম অবমাননা করা হয়। এবং রিসেন্টলি ময়মনসিংহের যে ভালুকায় অভিযোগ, মানে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে যাকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেটাও আমরা দেখতে পাই। যারা হত্যা করেছে তারা জানে না দীপু চন্দ্র দাস কি বলেছিলেন। হ্যাঁ, কি বলেছিলেন, কিন্তু তাকে এটার কারণে তো তাকে তো নৃশংসভাবে মারা যেতে হলো, হত্যা করা হলো। তো এখনো পর্যন্ত এই ইস্যুগুলো আর কি আমাদের কাছে খুবই কনসার্ন। এই জায়গায় হেমা, আমি একটা জিনিস একটু এটা সংযুক্ত প্রশ্ন হিসেবে আমি একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর উপর, অমুসলিম জাতিগোষ্ঠীর উপর যেই হামলা হয়েছে বা তাদের সঙ্গে ঘটা অপরাধ, এর মধ্যে অল্প সংখ্যক, একটা বিরাট নাম্বার, তার সঙ্গে হচ্ছে অল্প সংখ্যক সাম্প্রদায়িক কারণে হয়েছে বলে একটা বিবৃতি অন্তর্বর্তী সরকার দিয়েছেন। এই বিষয়ে আসলে আপনার মন্তব্যটা কি হবে? আপনি যেই কথাটা বললেন যে এই বৈষম্যটা রয়ে গেছে, এই ভিন্নভাবে দেখার চোখটা রয়ে গেছে এবং এইটা আক্রান্ত হতে হচ্ছে প্রতিনিয়ত। এমনকি একটা ধর্মীয় উৎসবের যদি খবর প্রকাশ করা হয়, সেটার নিচের কমেন্ট সেকশনে ধর্ম অবমাননা করা হয়, কিন্তু ধর্ম অবমাননা শব্দটি শুধুমাত্র ইসলামের সঙ্গে যেন ট্যাগ হয়ে আছে, যে ইসলাম সম্পর্কে কিছু বললে বা মুসলমানদের কিছু বললে যেন এটা ধর্ম অবমাননা হচ্ছে, বাকি জনগোষ্ঠীর জন্য সেটা বিবেচ্য হচ্ছে না। কিন্তু অন্তর্বর্তী সরকার এই ধরনের একটি তথ্য প্রচার করেছে যে খুবই অল্প সংখ্যক হলো সাম্প্রদায়িক কারণে অপরাধ সংঘটিত হয়েছে, বাকিগুলো সাম্প্রদায়িক কারণে হয়নি। এই বিষয়ে আপনার মন্তব্যটা কি? আচ্ছা, অল্প সংখ্যক, আমি তাদের কথাই বলি, অল্প সংখ্যক যেটা হয়েছে সেটার বিচার কতটুকু হয়েছে সেটা আমি জানতে চাই। এখন আমি যেহেতু
এই গণ অভ্যুত্থানের পরে দুইটা ঘটনার কথা আমি আপনাকে বলি। প্রথম ঘটনা সেটা হচ্ছে আমার এলাকার খাগড়াছড়ি জেলার, এবং এরপরেরটাও খাগড়াছড়ি জেলার, বাট দুইটাই আসলে পার্বত্য অঞ্চলের দুটো ঘটনা। আমি কেন অন্তর্বর্তী সরকারের যে রিপোর্টটা আছে সেটার সাথে একমত হতে পারছি না আর কি, এটার কনটেক্সটটা যদি একটু বলি। গত বছর 24 সালের সেপ্টেম্বরে 19 সেপ্টেম্বর খাগড়াছড়িতে একটা ঘটনা হয়েছিল। কেমন? একজন মোটর সাইকেল চোরকে কিছু মানুষ পিটিয়ে মেরে ফেলেছে। সেখানে দুই জাতিগোষ্ঠী ছিল, মূলধারার জনগোষ্ঠী বা মুসলিম জনগোষ্ঠী যাদেরকে আমরা বলবো বাঙালি যারা ছিল তারাও ছিল, এবং এখানে কিছু সংখ্যক পাহাড়ি জাতিগোষ্ঠীর মানুষজন ছিল। তাকে মেরে ফেলা হয়েছে মব করে, কোনো ধরনের বিচার কার্যক্রম সম্পন্ন না করে। আমি তার যে ঘটনাটা ঘটেছে, যাকে হত্যা করা হয়েছে, আমি সেটার নিন্দা জানাই। একজন মানুষকে এভাবে কোনো, সে যদি চরম অপরাধীও হয়ে থাকে, তাকে এভাবে মেরে ফেলার কোনো অধিকার নাই। এবং সেম ঘটনাটা কোথায় হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনারা নিশ্চয়ই জানেন তোফাজ্জলকে কিভাবে নৃশংসভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। ঘটনাটা খুব কাছাকাছি, দুইটা সেম জিনিস, কিন্তু দুইটার প্রতিক্রিয়া আমরা দেখতে পাই। কেমন? যে খাগড়াছড়িতে যে ঘটনাটা ঘটেছে সেটার প্রতিক্রিয়া হচ্ছে এমন যে আমি কিছুজন মানুষকে মেরে ফেলবো, কিছু ঘরবাড়ি পুড়িয়ে দেবো, কিছু দোকানপাট পুড়িয়ে দেবো, এবং তাই হয়েছে। লুট করব। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং বিষয়। ওই ঘটনার পর, খাগড়াছড়িতে ওই ঘটনার পর যেটা আসলে পরবর্তীতে ওই যে লোককে মেরে ফেলা হয়েছে সেই লোকের স্ত্রী মামলা দায়ের করেছে। সেখানে আসলে পাহাড়ি জনগোষ্ঠীর কারোর নাম ছিল না, আসামির মধ্যে কোনো নাম ছিল না। কিন্তু ঘটনাটা কেন সাম্প্রদায়িকতার দিকে গেল সেটা ভাববার বিষয়। ওইটা পরবর্তীতে সাম্প্রদায়িকতার রূপ নিল এবং চারজনকে হত্যা করা হয়েছে, এবং সে হত্যার যে এভিডেন্সগুলা রাষ্ট্রীয় বাহিনী কর্তৃকও কিন্তু হত্যা করা হয়েছিল গুলি করার মাধ্যমে। এভিডেন্সগুলো এখনো পর্যন্ত আছে, কিন্তু বিচার কোনোদিন এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। এবং রাঙ্গামাটিতে যে ঘটনাটা ঘটেছে ওটার পরিপ্রেক্ষিতে আর কি, অনিক চাকমা, যাকে রাস্তার মধ্যে ইট মেরে, বাঁশ দিয়ে মেরে এত নৃশংসভাবে হত্যা করেছে, ভিডিওটা আমি আর পরবর্তী দেখতে পারিনি। একটা মানুষ লিটারালি মানে কি বলবো, কাঁপতে কাঁপতে এরকম মারা যাচ্ছিল, এরকম একটা অবস্থা, এটা আমরা দেখতে পেয়েছি। তাই মানে যে ঘটনাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলো এবং পাহাড়ে হলো, দুইটার প্রতিক্রিয়া ভিন্ন কেন? এখানে তো কোনো হলকে পুড়িয়ে দেওয়া হলো না, কোনো মানুষকে মেরে ফেলা হলো না, কিন্তু ওখানে কেন মেরে ফেলা হলো? চারটা জীবন, কিন্তু এই চারটা যে জীবনকে শেষ করে দেওয়া হলো, অসংখ্য মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হলো, অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হলো, তাহলে এটা কি আমরা কি বলবো সাম্প্রদায়িকতার ঘটনা না? এই প্রতিক্রিয়াটা আমরা দেখতে পাবো। এবং এটার পরপরই এই যে 2025 সালে খাগড়াছড়ি জেলার কি জানি একটা উপজেলায় রামগড় তো না, মাতিরাঙ্গা উপজেলায় একটা, হ্যাঁ মাতিরাঙ্গা উপজেলায় একটা ঘটনা ঘটেছে। কীরকম সেটার ঘটনাটা আরও বেশি ইন্টারেস্টিং, যে একজন ত্রিপুরাকে মারমা কিশোরীকে রেপ করা হয়েছে। রেপ করার পরে সেটার প্রতিবাদে ওখানকার মানুষজন আন্দোলন চালিয়েছিল, এবং যখন হরতাল পালন করছিল ওরা, প্রতিবাদী জনতা যারা রেফ এই বিরুদ্ধে, এই ঘটনাকে কেন্দ্র করে যখন প্রতিবাদ সমাবেশ বিভিন্ন ধরনের চলছিল, সেটাও কিন্তু পরবর্তী দাঙ্গায় পরিণত হলো, সাম্প্রদায়িক দাঙ্গায়। ওখানেও কিন্তু 3 জন মানুষ মারা গিয়েছে গুলিতে, এবং অসংখ্য মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে দুটা কনটেক্সট, একটা ছিল কোন একটা মোটর সাইকেল চোরকে কেন্দ্র করে, আরেকটা ছিল কোন একটা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু এটার আউটকামটা পরবর্তীতে হয়ে গেল সাম্প্রদায়িক দাঙ্গা। দ্বিতীয় ঘটনা যেটা বললেন সেটা সেক্ষেত্রে দেখা গেছে যে ভিকটিমকে আবারও ভিকটিমাইজ করা হয়েছে পরবর্তী নানান ভাষ্যের মধ্য দিয়ে, এবং ওটাকে আসলে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে বলা হয়েছিল আসলে কোনো ধরনের ধর্ষণের ঘটনা ঘটেনি। এবং এটা হওয়ার কথা ছিল, কারণ আমরা আসলে বাংলাদেশে দেখেছি কিভাবে রাতারাতিভাবে রিপোর্ট চেঞ্জ হয়ে যায়, কিভাবে সবকিছু চেঞ্জ হয়ে যায়, এবং পরবর্তীতে নারী প্রশ্ন বলি বা হচ্ছে এই বৈষম্যের প্রশ্ন বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, সেই জায়গার যেই শিক্ষার্থী পরিসর আপনারা দেখছেন, সেই জায়গা থেকে আপনি কি দেখতে পাচ্ছেন এই বৈষম্য নিরোধে বা নারী প্রশ্ন বা লৈঙ্গিক প্রশ্ন, জাতিগত প্রশ্নে নানা ফরম্যাটের যেই বৈষম্য বিরাজ করছে সোসাইটিতে, এই জায়গা থেকে এই শিক্ষার্থীদের মধ্য থেকে কি নেতৃত্ব আসতে পারে যে এই প্রশ্নে? যারাই আসলে ফ্রন্ট লাইনে আসতে চাচ্ছে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে পিছনের দিকে ঠেলানো হচ্ছে। এখন এখানে একটা কথা বলি,
যে সবার মেন্টাল সিচুয়েশন এক না। কেউ হয়তো একটু বেশি স্ট্রং, কেউ একটু নর্মাল। এখন যাদের আসলে এই ইস্যুগুলো নেওয়ার মতো অবস্থায় নাই, যাদেরকে বিভিন্নভাবে সাইবার বুলিং করা হয়, স্লাট শেমিং করা হয়, বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে দেওয়া হয় বা খারাপ ছবি বানিয়ে দেওয়া হয়, তারা কিন্তু এই যে এইগুলো অবস্থানের পরে ওরা কিন্তু সামনের দিকে থাকতে চায় না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এখন বাংলাদেশে যেটা চলছে, সেটা ছাত্র সংসদ হোক বা পুরোপুরি অবস্থা হোক, সেটার অবস্থা খুবই ভালনারেবল একটা সিচুয়েশন আমরা দাঁড়িয়ে আছি। এই যে সামনে নির্বাচন, আর যেখানে আসলে কত পার্সেন্ট নারী প্রার্থী থাকবে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন ছিল। প্রশ্ন এখনো আছে, প্রশ্ন প্রশ্ন এখনো আছে। গুরুতরভাবেই আছে। তো সেই জায়গায় আসলে পুরো বাংলাদেশে আমরা দেখতে পাই 107 কি 109 জন মাত্র নারী প্রার্থী, তার মধ্যে 67 বোধহয় দলীয় প্রার্থী, এবং একটা দল থেকে আসলে কোনো নারী প্রার্থীই নাই। এখন এই যে নারীদের যে স্টেকটা থাকার কথা ছিল সেটা আসলে নাই, এবং সেটা বিভিন্নভাবে চাপিয়ে সরানো হচ্ছে, সেটা ছাত্র সংসদ নির্বাচনে হোক, সেটা জাতীয় নির্বাচনে হোক, বা নারীদের নেতৃত্বের প্রশ্নে হোক। মানে আমরা আসলে যেরকম বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছি, সেটা জাতীয় পর্যায়ে হোক বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে হোক, সেভাবে আসলে উঠে আসার মতো কোনো ধরনের ব্যবস্থা রাখেনি। ধন্যবাদ হেমা চাকমা। সত্যিকার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অভিজ্ঞতার কথা বললেন হেমা চাকমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ বা ডাকসুর কেন্দ্রীয় যে কমিটি, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য তিনি। সেখানে নারী প্রশ্নে নারী শিক্ষার্থীদের সঙ্গে আচরণগত যে পার্থক্য, ছেলেদের তুলনায় বা ছাত্রদের তুলনায় ছাত্রীদের সঙ্গে যে আচরণগত তফাৎ, সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, প্রশাসনের দিকে আঙুল তুলেছেন। একই সঙ্গে পুরো সমাজে বিদ্যমান যত ধরনের বৈষম্য আছে, যে বৈষম্যের বিরুদ্ধে আসলে তারা লড়াই করেছিলেন, সেই লড়াইয়ের জায়গা নিয়ে লড়াইটা জারি রাখছেন, কিন্তু লড়াইয়ের পর বর্তমান যে ফল হাতে আছে আপাতত, সেই ফলটাকে নিয়ে তিনি প্রশ্ন করছেন প্রতিনিয়তই। এই প্রশ্নের আওতায় যেমন বৃহত্তর বাঙালি জনগোষ্ঠীর তরফ থেকে যে ধরনের নিপীড়ন বলি বা যে ধরনের বৈষম্যমূলক আচরণ বলি পাহাড়ে আছে বা অন্য জাতিগোষ্ঠীর সঙ্গে আছে, ঠিক তেমনি ধর্মীয়ভাবে যে বৈষম্য ধর্মীয় জায়গা থেকে বা সাম্প্রদায়িক, মোটা দাগে যদি পুরোটাকে আমরা সাম্প্রদায়িকতা হিসেবে চিহ্নিত করি, সেই জায়গাটার কথা তিনি বললেন সুস্পষ্টভাবে। বিপরীতে মনে করিয়ে দিতে চাই, অন্তর্বর্তী সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে বিভিন্ন জাতিগোষ্ঠী, কোট আনকোট অমুসলিম যারা বা অবাঙালি যারা এই প্রশ্নে যেই ধরনের নিপীড়ন বা অপরাধ সংঘটিত হয়েছে, তার অল্প সংখ্যকই সাম্প্রদায়িক কারণে হয়েছে বলে অন্তর্বর্তী সরকার দাবি করেছে বা তারা বিবৃতি দিয়েছে পুলিশ সদর দপ্তরের তরফ থেকে। সে বিবৃতিকে প্রশ্ন করা হচ্ছে প্রতিনিয়তই। সে বিষয়ে আপনার মতামত জানান, বা বৈষম্য কি আদৌ নিরোধ হলো কিনা, বা এই বৈষম্য নিরোধের পথ আসলে কি হতে পারে, আপনি আপনার কথা জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে। ধন্যবাদ।